তোমরা যারা রেলওয়ের পরীক্ষা দেওয়ার কথা ভাবছো বা রেলওয়ের জন্য ফর্ম ফিল আপ করেছো, রেলওয়ের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ক্লাসের মধ্যে আমরা রিসেন্ট রেলওয়ে পরীক্ষায় আসা যে সমস্ত রেলওয়ের পরীক্ষা হয়ে গেছে, যেমন রিসেন্টলি আরআরবি গ্রুপ ডি 2025-26 হয়ে গেছে পরীক্ষা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এনটিপিসির পরীক্ষা হয়ে গেছে, রিসেন্ট আমাদের এএলপির পরীক্ষা হয়ে গেছে, আরপিএফ এর পরীক্ষা আগের বছর হয়ে গেছে। তো এই 24, 25, 26 এই বছরে রিসেন্ট পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন দিয়েছে সেই সমস্ত প্রশ্নের আজকে আমরা অ্যানালাইসিস করব। শুধু প্রশ্নের উত্তর জানবো না, তার সঙ্গে সঙ্গে আমরা জানবো এই সমস্ত প্রশ্নের পিছনে থাকা কনসেপ্ট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সায়েন্স থেকে আমরা দেখবো আজকে কি কি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দিয়েছে। দেখো, আরআরবি গ্রুপ ডি 29/12/2025 আসা একটা প্রশ্ন। কি বলেছে? বলেছে শরীরের কোথায় প্রতিবর্ত চাপ গঠিত হয়। অপশন এখানে দেওয়া আছে পশ্চাৎ মস্তিষ্ক, পেশি, সুষমাকাণ্ড, অগ্র মস্তিষ্ক। দেখো, এর পিছনে থাকা একটু কনসেপ্ট আমরা জেনে নেই। স্যার, প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত ক্রিয়া ব্যাপারটা কি? দেখো, আমরা যদি কোনো গরম জিনিসে হাত দিই তাহলে আমাদের গরম অনুভব হয়, যদি আমরা ঠান্ডা জিনিসে হাত দিই তাহলে আমাদের ঠান্ডা অনুভব হয়। কিন্তু এই যে গরম জিনিসে হাত দিলাম, তৎক্ষণাৎ আমরা সেটা হাতটাকে সরিয়ে নিচ্ছি, গরম অনুভব করছি। তা এই তৎক্ষণাৎ যে কাজটা হচ্ছে সেটা কিন্তু তৎক্ষণাৎ হচ্ছে না। স্যার, কেন হচ্ছে না? তার কারণ এই যে গরম চায়ের কাপে তুমি হাত দিলে, তুমি হাতটা তৎক্ষণাৎ সরিয়ে নেবে, কিন্তু তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নেওয়ার মাঝখানে কিছু বায়োলজিক্যাল প্রসেস হয়। কি প্রসেস হয় না, যেই তুমি গরম জিনিসে হাত দেবে বাবা, সেই গরম জিনিস থেকে গরম অনুভবটা তোমার ত্বকের গ্রাহক কোষে চলে আসবে, ত্বকের মধ্যে চলে আসবে, এবং সেখান থেকে একটা স্নায়ু আছে যেটাকে সংজ্ঞাবহ স্নায়ু বলা হয়। সেই সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে চলে যাবে আমাদের সুষমা কাণ্ডে। স্যার, সুষমা কাণ্ড কোথায় রয়েছে? সুষমা কাণ্ড আমাদের এই যে মেরুদণ্ড পেছন দিকে, সেই মেরুদণ্ডের পেছন দিকে অবস্থান করছে সুষমা কাণ্ড। সেই সুষমা কাণ্ডের মধ্যে গিয়ে বলবে, দাদা আমরা গরম জিনিসে হাত দিয়েছি, তো আমরা হাতটা কি করব, রেখে দেবো না সরিয়ে দেবো? সুষমা কাণ্ড তখন তোমাকে বলবে, না, হাতটা রাখা যাবে না, তুমি সরিয়ে নাও। সুষমা কাণ্ড কি করবে? আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে এখানে উদ্দীপনা পাঠিয়ে দেবে এবং হাতটাকে বলবে সরিয়ে নিতে, এবং সেই আজ্ঞাবহ স্নায়ুটা চলে যাবে তোমার হাতের হাতের কারক কোষের মধ্যে, এবং কারক কোষের মধ্যে গিয়ে সেটাকে সরিয়ে দেবে। তো এই তাৎক্ষণিক ব্যাপারটার মধ্যে একটা অতাৎক্ষণিক জায়গা লুকিয়ে রয়েছে, যেটাকে এই যে পুরো প্রসেস হচ্ছে এটাকে বলছি আমরা প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত চাপ। তাহলে এই প্রতিবর্ত ক্রিয়ার একটা সিম্পল উদাহরণ তোমরা এখান থেকে দেখতে পেলে, যেটাকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে আমাদের সুষমা কাণ্ড, মেইনলি নিয়ন্ত্রণ করে। কিছু কিছু জায়গায় আমাদের মস্তিষ্ক সাহায্য করে, কিন্তু মেইনলি নিয়ন্ত্রণ করে হচ্ছে সুষমা কাণ্ড, প্রতিবর্ত ক্রিয়া। তাহলে উত্তর আমার এখানে হয়ে যাবে সুষমা কাণ্ড, অপশন নাম্বার সি তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসব। স্যার, নিচের কোন উপাদানটি পর্যায় সারণীর পি ব্লকে অবস্থান করছে? স্যার, পর্যায় সারণী তো পড়েছি, কিন্তু পি ব্লক কোথায়? পর্যায় সারণী দেখে নাও একবার। পর্যায় সারণী হচ্ছে তোমার আধুনিক পর্যায় সারণীর চিত্র একটা এখানে দেওয়া আছে। এই চিত্রের মধ্যে আমরা জানি এই যে অনুভূমিক সারিগুলো রয়েছে, এই অনুভূমিক সারিগুলোকে আমরা পর্যায় বলি। কি বলি বাবা? পর্যায় নাম দিই। এবং এই যে উলম্ব সারিগুলো রয়েছে এক একটা করে, এগুলোকে আমরা প্রত্যেকটাকে শ্রেণী নাম দিই। এরকম করে আমাদের 18খানা শ্রেণী রয়েছে আধুনিক পর্যায় সারণীতে, এবং পর্যায়ের সংখ্যা তোমরা মনে রাখবে 7খানা পর্যায় তোমরা পেয়ে যাবে। তাহলে এই যে 7খানা পর্যায় আর 18খানা শ্রেণী পাওয়া যাচ্ছে, আর নিচের দিকের কিছু মৌল পাওয়া যাচ্ছে, এগুলোকে আমরা একটাকে ল্যান্থানাইড, একটাকে অ্যাক্টিনাইড সিরিজ নাম দিচ্ছি। এবারে এই যে শ্রেণীগুলো পাওয়া যাচ্ছে, এগুলোকে আমরা কতগুলো ব্লকে ভাগ করেছি। স্যার, এই যে প্রথম পার্টটা দেখতে পাচ্ছি আমরা 1 নম্বর আর 2 নম্বর শ্রেণী, 1 নম্বর আর 2 নম্বর শ্রেণী। তাহলে শ্রেণীকে নিয়ে পড়বে, সুবিধা হবে। 1 নম্বর 2 নম্বর শ্রেণী, এটাকে আমরা বলছি এস ব্লকের মৌল। এগুলোকে আমরা কি বলছি বাবা? এস ব্লকের মৌল নাম দিচ্ছি। আর মাঝখানে এখানে 3 থেকে শুরু করে এখানে চলে যাও 12 পর্যন্ত, 3 থেকে শুরু করে 12 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে ওগুলোকে আমরা ডি ব্লক নাম দিচ্ছি। এবং লাস্টের দিকে চলে এসো, এখানে 13 থেকে শুরু করে 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত, 18 নম্বর পর্যন্ত মৌলগুলোকে আমরা পি ব্লক নাম দিচ্ছি, একমাত্র এখানে হিলিয়াম বাদ দিয়ে। হিলিয়ামটাকে তোমাকে নিয়ে আসতে হবে এখানে, হিলিয়ামটা এস ব্লকের মৌল। তাহলে এখানে 1 নম্বর 2 নম্বর তার সঙ্গে হিলিয়াম হয়ে গেল এস ব্লক, 3 থেকে 12 নম্বর হয়ে গেল বাবা ডি ব্লক, এবং 13 থেকে 18 নম্বর হয়ে গেল আমার পি ব্লকের মৌল। আর নিচের দিকে যেটা আছে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজ, এই দুটোকে আমরা এফ ব্লক নাম দিচ্ছি। তো ব্লকের নামগুলো ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে আমরা কি পড়লাম? যে প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণী, তার সঙ্গে হিলিয়াম, এটা হচ্ছে এস ব্লকের মৌল। তারপরে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত আমাদের
কি ব্লক বাবা? ডি ব্লকের মৌল। তারপরে চলে এসো 13 থেকে শুরু করে আমাদের 18 নম্বর শ্রেণী পর্যন্ত হচ্ছে পি ব্লকের মৌল, আর নিচের দিকে যে দুখানা পর্যায় রয়েছে এটাকে আমরা বলছি এ ব্লকের মৌল। এবারে আমাকে বলেছে বলেছে বাবা যে পি ব্লকের মৌল কোনটা। তার মানে পি ব্লক মানে আমার লাস্টের দিকে থাকতে হবে 13 নম্বর থেকে এই 18 নম্বর পর্যন্ত। এবং তোমরা মনে রাখবে এই লাস্টের দিকের মৌলগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে অধাতু হয়, বেশিরভাগ ক্ষেত্রে অধাতু হয়। তো বেরিয়াম, ক্রোমিয়াম, নাইট্রোজেন, সোডিয়াম, তুমি যদি ভালো করে আমার কাছে পর্যায় সারণী পড়ে থাকো, আমি পর্যায় সারণী ইউটিউবে করিয়েছি, তাহলে দেখবে এখানে দেখো 13, 14, 15 নম্বর শ্রেণীর প্রথম মৌলটার নামই হচ্ছে নাইট্রোজেন। তো এই নাইট্রোজেনটা আমাদের পি ব্লকে অবস্থান করছে। তো উত্তর আমার এখানে নাইট্রোজেন, উত্তর আমার এখানে বাবা নাইট্রোজেন হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3। বাদবাকি মৌলগুলো কোন ব্লকে অবস্থান করছে কমেন্ট বক্সের মধ্যে বলবে। এখানে দেখো বেরিয়াম রয়েছে, ক্রোমিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে। একবার তোমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি বেরিয়াম কোথায় অবস্থান করছে, দেখে নাও। বলবে স্যার বেরিয়াম কোথায় অবস্থান করছে? বেরিয়াম অবস্থান করছে আমাদের এখানে, দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তো এই জায়গাটায় আমাদের বেরিয়াম অবস্থান করছে, আমি তোমাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে বেরিয়াম অবস্থান করছে। দেখো পরেরটা রয়েছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম কোথায় অবস্থান করছে দেখে নাও। ক্রোমিয়াম হচ্ছে দেখো ভালো করে এখানে অবস্থান করছে সিআর মানে ক্রোমিয়াম, দেখতে পাচ্ছ। এবং তারপরে রয়েছে আমাদের সোডিয়াম। সোডিয়াম তো আমাদের প্রথম শ্রেণীতে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এখানে অবস্থান করছে সোডিয়াম। তাহলে দেখে বুঝতেই পারছো কোনটা কোন ব্লকে অবস্থান করছে। আশা করছি বুঝতে পারলে। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেখো ধাতব কার্বনেট যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কি কি উৎপন্ন করে? ধাতব কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? যারা কোর্সে আছে তারা তো জানেই আমি কিভাবে করিয়েছি, এগুলো উড়িয়ে দেবে তারা। আর তোমরা যারা কোর্সের মধ্যে নেই তারা দেখে নাও একবার যে ধাতব কার্বনেট আর অ্যাসিড বিক্রিয়া করে লবণ জল তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। লবণ জল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। স্যার একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই। চলে এসো একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে দেখাই। দেখো একটা ধাতব কার্বনেট নিয়ে নিলাম, এর নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। সোডিয়াম কার্বনেট এটা একটা ধাতব কার্বনেট, কারণ ধাতু আছে তার সঙ্গে সঙ্গে কার্বনেট আছে। নাম কি বাবা? সোডিয়াম কার্বনেট। এবং তার সঙ্গে সঙ্গে আমি এক কাজ করছি, একটা অ্যাসিডকে নিয়ে নিচ্ছি। স্যার অ্যাসিড কাকে নেবেন? না HCl কে বাবা নিয়ে নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি নিয়ে নিলাম। এর নাম কি? না হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে চলো দেখা যাক। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং Na2CO3 সোডিয়াম কার্বনেট এর বিক্রিয়া কি উৎপন্ন হবে? দেখো এখানে এই Na কতগুলো আছে? Na হচ্ছে দুটো আছে, এবং তার সঙ্গে দেখো Cl যুক্ত হবে। Cl কতগুলো আছে? একটা আছে। তো তুমি আগে একটা 2 বসিয়ে দাও, তাহলে দুটো Cl হয়ে যাবে এবং দুটো Hও হয়ে যাবে। তাহলে দুটো Cl আর এখানে দুটো Na মিলে তোমার 2NaCl তৈরি করবে, যাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, বা আমরা পাতি ভাষায় বলি খাদ্য লবণ। তাহলে এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একে আমরা লবণ নাম দিচ্ছি। তাহলে সোডিয়াম ক্লোরাইড এটা একটা লবণ উৎপন্ন হয়ে গেল। বলে ঠিক আছে দাদা উৎপন্ন হয়ে গেল। তো এখানে Na2 হয়ে গেল, এখানে দুখানা Cl হয়ে গেল। এবারে দেখো এখানে দুখানা H পড়ে আছে, এই দুখানা H আর এখানে দেখো CO3 পড়ে আছে। এখান থেকে বললাম দাদা আপনি একটা O দিয়ে দিন। তাহলে একটা O যদি একে দিয়ে দেয় তাহলে এই দুখানা H আর একখানা O মিলে তৈরি হবে H2O, যাকে আমরা বলি জল। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখো CO3 থেকে একটা O যেহেতু দিয়ে দিয়েছে, CO2 পড়ে আছে, তাহলে CO2 পড়ে থাকলো, যাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইড। তাহলে ধাতব কার্বনেট মানে সোডিয়াম কার্বনেটের সঙ্গে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ পেলাম, জল পেলাম H2O, এবং CO2 পেলাম কার্বন ডাই অক্সাইড। আশা করছি তোমার মাথায় ঢুকেছে। যদি না ঢুকে থাকে আরেকবার তুমি রিপিটেশন করে দেখে নাও, বুঝতে পেরে যাবে এই বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। এটা ধাতব কার্বনেট সোডিয়াম কার্বনেট করালাম, এরকমভাবেই ক্যালসিয়াম কার্বনেটটা বাড়িতে করবে, দেখবে সেম টাইপেরই বিক্রিয়া। তাহলে আমার এখানে উত্তর কি হবে? না উত্তর হয়ে যাবে এখানে যে লবণ জল এবং কার্বন ডাই অক্সাইড, লবণ উৎপন্ন করলো, জল উৎপন্ন করলো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো। দেখো বাবা এই কনসেপ্ট তোমাকে জানতে হবে। এই কনসেপ্ট যদি তুমি না জানো, এরকমভাবে ধাতব বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া রয়েছে, এরকমভাবে আরও অন্যান্য ধাতুর সঙ্গে বিক্রিয়া রয়েছে, এরকমভাবে জলের সঙ্গে বিক্রিয়া রয়েছে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া রয়েছে, অক্সিজেনের বিভিন্ন বিক্রিয়া রয়েছে। প্রত্যেকটা বিক্রিয়া তোমাকে কনসেপ্ট সহকারে এরকমভাবে বুঝিয়ে বুঝিয়ে বলবো, কোর্সের ভেতরে এরকমভাবে আমি পড়াই। তো যারা তোমরা কোর্সের ভেতর যুক্ত হতে চাইছো অবশ্যই ইয়োর স্টাডি অ্যাপে চলে যাবে। যারা তোমরা প্রিপারেশন করতে চাইছো স্যার আমরা সায়েন্স পড়তে চাই, তাহলে সায়েন্স পড়তে গেলে তোমাকে ইয়োর স্টাডি অ্যাপে যেতে হবে, যেখানে আমার 6.0 02 প্রো সায়েন্স কিন্তু চলছে। আর যদি তুমি ভাবো স্যার আমি
পুরো রেলের প্রিপারেশন করব, বা আমি এসএসসির প্রিপারেশন করব, বা আমি পুলিশের প্রিপারেশন করব, তার জন্য তোমার ডেডিকেটেড ব্যাচ কিন্তু আমাদের রয়েছে। পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন, এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন 2026 রয়েছে, রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন 2026। রেলওয়ে সবকটা পরীক্ষা এখান থেকে কভার হয়ে যাবে। তুমি রেলের সামনে গ্রুপ ডি পরীক্ষা দাও, তুমি সামনে এখানে আমাদের এনটিপিসি পরীক্ষা দাও, তুমি সামনে এএলপির পরীক্ষা দাও, তুমি সামনে টেকনিশিয়ানের পরীক্ষা দাও, তুমি আরপিএফ এর পরীক্ষা দাও। তো রেলওয়ে ফাউন্ডেশনে কিন্তু সবকটারই কভার হয়ে যাবে রেলওয়ে ফাউন্ডেশন 2026-এ। আর যদি ভাবো স্যার সাবজেক্ট ওয়াইজ ব্যাচ পড়বো, তাহলে সাবজেক্ট ওয়াইজ আমাদের এখানে জেনারেল সায়েন্স থেকে শুরু করে আমার বাদবাকি সমস্ত সাবজেক্ট এখানে রয়েছে। অন্যান্য স্যার ম্যাডামরা করাচ্ছেন অন্যান্য সাবজেক্ট, আমি তোমাদের প্রত্যেকটা জায়গায় জেনারেল সায়েন্স পড়াবো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াবো, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে এমনভাবে কনসেপ্ট সহকারে বোঝাবো যাতে কিনা তোমার ছোটবেলার ঘাট পূরণের সঙ্গে সঙ্গে একেবারে আপডেট লেভেলে তুমি চলে যাও, যাতে আপকামিং পরীক্ষায় কোনো প্রশ্ন তোমার না আটকায়। কারণ প্রিভিয়াস ইয়ারে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন ছিল। তো তুমি ভালো করে যদি প্রিপারেশন করো তাহলে তোমারও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে এবং কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবে। তো চলে এসো, আমাদের এসএসসি জিডি ব্যাচ 2027 কিন্তু চলে এসেছে। এসএসসি জিডি ব্যাচ 2027-এ প্রচুর ছেলেপেলে জয়েন করেছে, তুমিও কিন্তু জয়েন করতে পারো। তুমি 6 থেকে 8 মাস ভালো করে প্রিপারেশন করে নিলে তুমি এখানে ভারতের যে সমস্ত আইটিবিপি বলো, এসএসবি বলো, সিআরপিএফ বলো, ঠিক আছে, এই সমস্ত বিএসএফ বলো, এই সব জায়গায় তুমি জওয়ান হিসেবে কাজ করতে পারবে, ভারতের হয়ে তুমি ভারতের সেবা করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের জীবনকেও সুগঠিত করতে পারবে। এসএসসি জিডি 2027 ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। এছাড়া আমাদের পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ চলে এসেছে নতুন, সেই পিএসসি মিসলেনিয়াসের ব্যাচেও কিন্তু তুমি যুক্ত হতে পারো। আমাদের দু একটা ক্লাস শুরু হয়েছে সবে, প্রথম দিকে ভর্তি হলে তুমি কিছু স্পেশাল অফার পাবে। তুমি কন্ট্যাক্ট নাম্বার দেখে নিচ্ছ স্ক্রিনে, কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে আরও বিস্তারিত জানার জন্য। আর ইয়োর স্টাডি অ্যাপকে ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। আমরা চলে আসি আমাদের পরের প্রশ্ন, আরআরবি গ্রুপ ডি 29/12/2025-এ হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্ন। বলেছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়ম নিচের কোনটি নির্ণয় করতে ব্যবহার করা হয়? ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়ম, ভালো করে দেখো, এখানে ডান হাত দেখতে পাচ্ছ, এই ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মে কি বলছে না, এখানে দেখো ডান হাতের এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ উপরের দিকে রয়েছে, তার মানে এটাকে আমরা যদি কারেন্টের ডিরেকশন হিসেবে চিহ্নিত করি, তাহলে পারে আমাদের বাদবাকি যে 4টে আঙুল, এই 4টে আঙুল দেখো এরকমভাবে ঘুরে গেছে। তো এই ঘুরে গেছে মানে এটার দ্বারা আমরা প্রকাশ করব কাকে বাবা? এটার দ্বারা আমরা প্রকাশ করব ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্রকে আমরা প্রকাশ করব। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম তাই বলছে, যদি তুমি বুড়ো আঙুলকে কারেন্টের ডিরেকশন বা তড়িৎ প্রবাহের ডিরেকশন হিসেবে চিহ্নিত করো, তাহলে আমার বাদবাকি 4টে আঙুল চিহ্নিত করবে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। এটা সেম টাইপেরই রুল আরেকটা রয়েছে যেটাকে আমরা কর্ক স্ক্রু নিয়ম বলি। স্যার কর্ক স্ক্রু নিয়ম কি? ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম। স্যার এটা কি বলছে? এটা বলছে একটা ডান পাকের স্ক্রুকে, হ্যাঁ তুমি দেখেছো স্ক্রু কাঠের মধ্যে ঢোকানো হচ্ছে বা দেওয়ালের মধ্যে লাগানো হচ্ছে, তো এই স্ক্রুকে যখন ঘোরানো হয় তখন স্ক্রু দেখবে ঘুরতে ঘুরতে ঢুকে যায়, দেয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এই যে স্ক্রু যেভাবে ঘুরছে আর দেয়ালের মধ্যে সোজা এগিয়ে যাচ্ছে, তাহলে এই যে সোজা এগিয়ে যাচ্ছে এটা যদি কারেন্টের ডিরেকশন হয়, তাহলে পরে এ যেদিকে ঘুরছে সেই ঘোরার দিকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোনটা হচ্ছে? ও যেদিকে ঘুরছে, এদিকে ঘুরলে এই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর সোজা যেটা যাচ্ছে সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। তাহলে আমার এখানে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে বাবা আমাদের যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম নিচের কোনটি নির্ণয় করতে ব্যবহার করা হয়? তারের রোধ? না, তারের রোধ নয়। পরিবাহীর চারপাশে চুম্বক ক্ষেত্রের অভিমুখ? একদম, পরিবাহীর চারপাশে চুম্বক ক্ষেত্রের অভিমুখ সঠিক উত্তর। প্রবাহ মাত্রার মান? না, প্রবাহ মাত্রার মান তো বার করা যায় না, শুধু তড়িৎ প্রবাহ মাত্রার দিকটা নির্দেশ করা যায়, তো দিক এখানে হলে সঠিক উত্তর হয়ে যেত, তাই এটা আমার হলো না। পরিবাহীর উপর প্রযুক্ত বল? বল এখানে হবে না, তাহলে অপশন বি আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, দেখো বলেছে মানুষের মতো বহুকোষী জীবের পরিপাক কোথায় ঘটে? মানুষ ছাড়াও পৃথিবীতে প্রচুর বহুকোষী জীব আছে যাদের দেহে একাধিক কোষ নিয়ে তৈরি হচ্ছে, তো বহুকোষী জীবদের ক্ষেত্রে পরিপাক ঘটে কোথায়? অপশানে দেওয়া আছে এখানে কোষের পৃষ্ঠে, খাদ্য গহ্বরে, নিউক্লিয়াসে, না বিশেষ পরিপাক অঙ্গে। না যদি বলতো এককোষী বললে আমরা কোষের পৃষ্ঠে বলে দিতাম, যেমন অ্যামিবা। অ্যামিবা কিন্তু বাবা এককোষী প্রাণী, এই এককোষী প্রাণী অ্যামিবা এরা হচ্ছে তোমার কি করে না কোষের পৃষ্ঠে এদের পরিপাক সম্পন্ন করে ফেলে, কারণ এরা একটা কোষ নিয়ে তৈরি হচ্ছে, একটা কোষের মধ্যেই সমস্ত কাজকর্ম করতে হবে। কিন্তু যারা বহুকোষী জীব, সেই বহুকোষী জীবের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্গ আছে, তাদের বিশেষ পরিপাক অঙ্গের মধ্যেই কিন্তু খাদ্যদ্রব্য পরিপাক হয়। স্যার আমাদের ক্ষেত্রে কোথায় কোথায় খাদ্যদ্রব্য পরিপাক হয়? দেখো আমাদের ক্ষেত্রে মুখগহ্বর থেকেই শুরু হয়ে যায়, তো এই মুখগহ্বর থেকে আমাদের খাদ্য পরিপাক হওয়া শুরু করে। এখানে আমরা
কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু করে ফেলি। তারপরে এখান থেকে চলে আসে সোজা খাদ্যনালীর মধ্যে দিয়ে পাকস্থলীতে। এই পাকস্থলীতে যাওয়ার পরে এখানে খাদ্যদ্রব্য পরিপাক হওয়া শুরু করে। এখানেও আমাদের কি হয় না, প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয় এবং তারপরে সেখান থেকে চলে যায় আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে। এই ক্ষুদ্রান্তে সরু সরু যে নালিকা রয়েছে এগুলো ক্ষুদ্রান্ত বলে। এই ক্ষুদ্রান্তের মধ্যে বাদবাকি আমাদের ফ্যাট জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য এবং শর্করা জাতীয় খাদ্য সমস্ত পরিপাক হয় এবং সেই পরিপাক করা অংশগুলো ক্ষুদ্রান্ত থেকে রক্তের মধ্যে চলে যায়। রক্তের মধ্যে যাওয়ার পরে সেগুলো কোষে কোষে চলে যায়। আর অপাচ্য যে অংশগুলো রয়েছে সেই অপাচ্য অংশগুলো বৃহদন্ত্রের মধ্যে দিয়ে, এই যে মোটা যে নালিকা রয়েছে এটাকে বৃহদন্ত্র বলছি, এই বৃহদন্ত্রের মধ্যে দিয়ে সোজা পায়ুছিদ্রের মধ্যে দিয়ে বলহরি হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে বিশেষ পরিপাক অঙ্গে পরিপাক হয়, মনে রাখবে। এবং এটা পুরোটা যেটা বললাম এটা হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো পরের প্রশ্ন কি বলেছে, বলেছে গৃহস্থালীর সার্কিটের জন্য নিচের কোন বিবৃতিটি সঠিক। আমাদের যে গৃহস্থালীতে যে সার্কিট রয়েছে তার ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক। বলেছে সমস্ত সরঞ্জাম সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। বলেছে লাইভ তারের ওপর সবুজ রঙের নিবরক আবরণ থাকে। বলেছে ফিউজ অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে সরঞ্জামের মধ্যে দিয়ে যেতে সাহায্য করে। বলেছে নিউট্রাল তারের ওপর কালো রঙের আবরণ থাকে। দেখো এই কোশ্চেনের উত্তর করতে গেলে তোমাকে একটুখানি সার্কিট দেখিয়ে নিই। আমাদের বাড়িঘরের ক্ষেত্রে কি হয়, আমাদের বাড়িঘরের ক্ষেত্রে দেখবে যে একটা আর্থিং ওয়্যার, অনেক বাড়িতে আছে অনেক বাড়িতে নেই, আর্থিং ওয়্যার চলে গেছে মিটার থেকে। আর বাদ বাকি আমাদের পোল থেকে দুখানা তার কিন্তু চলে এসেছে, একটাকে যে আমরা লাইভ তার বলি বা ফেজ বলি, একটাকে আমরা নিউট্রাল তার বলি। এই দুটো হচ্ছে আমাদের কি হয় বাড়িতে, দেখবে মেন ফিউজ যেখানে আছে মেন ফিউজের মধ্যে ঢুকলো, ঠিক আছে, মেন ফিউজ, এবং সেখানে আস্তে আস্তে সেখান থেকে আস্তে আস্তে মিটারের মধ্যে যাবে। এরকম মিটার আছে, সেই মিটার থেকে আস্তে আস্তে কি হবে না, মিটার থেকে লাইন চলে যাবে ফেজ এবং নিউট্রাল ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে। এই ডিস্ট্রিবিউশন বক্স থেকে কি হবে না, বিভিন্ন ঘরে থাকলে ঘর, বিভিন্ন ঘরে, ওপরের ঘর, নিচের ঘর, পাশের ঘর, আশেপাশের ঘর, তারপরে সমস্ত ঘরের মধ্যে চলে যাচ্ছে এখানে কানেকশান, এবং সেই কানেকশান প্রত্যেকটা ঘরের মধ্যে আলাদা আলাদা সুইচ বোর্ডে চলে যাচ্ছে। তারপর সুইচ বোর্ড থেকে প্রত্যেকটা ঘরের মধ্যে লাইট ফ্যান এই সমস্ত এসির মধ্যে চলে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাচ্ছে এবং সেখানে লাইট ফ্যান এবং যে সমস্ত ইলেকট্রিক্যাল সরঞ্জাম চলছে প্রত্যেকে 220 ভোল্ট লাইনে কিন্তু যুক্ত হবে। তো 220 ভোল্ট লাইনে যুক্ত করতে গেলে তাদেরকে আমরা সমান্তরাল সমবায় ইউজ করব। তো সমান্তরাল সমবায়ের মধ্যে সমস্ত কিছু কানেকশন করা থাকে, এখানে কারেন্টের পরিমাণ চেঞ্জ হয়, প্রবাহ মাত্রা চেঞ্জ হয়, কিন্তু ভোল্টেজ আমাকে একই রাখতে হবে। তাই জন্য আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করি। একমাত্র মনে রাখবে এই ফিউজ তার, যেখানে আমরা ফিউজ ইউজ করছি সেটাকে হচ্ছে তোমার সমান্তরাল সমবায় না রেখে শ্রেণী সমবায় রাখা হয়। তো এখানে আমার উত্তর কি হবে, উত্তর হচ্ছে সমস্ত সরঞ্জাম সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। একদম ঠিক বলেছে, একদম এখানে এই উত্তরটা ঠিক আছে, কিন্তু ফিউজ তারটা মনে রাখতে হবে যে সেটা হচ্ছে আমাদের সমান্তরালে নয় শ্রেণীতে যুক্ত করা থাকে। আর ফিউজ তারকে আমরা সাধারণত ইলেকট্রিক্যাল সরঞ্জাম বলি না, ঠিক আছে, এটাকে আমরা কি বলি না, এটা আমরা যেমন তারকে আমরা ইউজ করি, যেমন আমরা তারকে ইলেকট্রিক্যাল সরঞ্জাম বলি না। ইলেকট্রিক্যাল সরঞ্জাম বলতে আমরা কোনটাকে বুঝছি, যেগুলো আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স হিসেবে ইউজ করছি, আমাদের ইউজে যে কাজে লাগছে, যেমন এই যে লাইট ফ্যান, ঠিক আছে, এই সমস্ত এসি ফ্রিজ ট্রিজ যেগুলো আমাদের মানে কাজে লাগছে সেগুলোকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলছি। এবং তার মধ্যে তোমার একটা পার্ট হচ্ছে তোমার কি বাবা না ফিউজ তার। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে কোন সরঞ্জামটা শ্রেণী সমবায়ে থাকে তাহলে তখন বলবে ফিউজ তার। চলে আসো নেক্সট কোশ্চেনের মধ্যে। পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে একটি বস্তুর অভিকর্ষজ ত্বরণ সর্বাধিক হয়। পৃথিবী পৃষ্ঠের মধ্যে কোন স্থানে কর্কট ক্রান্তি রেখা রয়েছে, মেরু অঞ্চল রয়েছে, মকর ক্রান্তি রেখা রয়েছে, নিরক্ষর রেখা রয়েছে, এর মধ্যে কোন স্থানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি হবে। তোমাকে একটা ছবি দেখাই, যেটা আমাদের পৃথিবীর ছবি। এই পৃথিবীর ছবি যদি ভালো করে দেখো তোমাকে দেখে মনে হবে পৃথিবী হচ্ছে একটা গোলাকার, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী গোলাকার নয়। পৃথিবী হচ্ছে তোমার দুপাশটা চ্যাপ্টা, আমরা পড়েছি কমলা লেবুর মতো দুপাশটা চ্যাপ্টা ছোট্টবেলায় পড়েছি। দুপাশটা চ্যাপ্টা যদি হয় তাহলে ওপরটা চাপা নিচেটা চাপা, তাই তো, তাহলে এই দুপাশটা হচ্ছে তোমার একটুখানি বেশি তোমার বড় হচ্ছে। তার মানে তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যদি আর হয় এবং এখান থেকে এই ডিস্টেন্সটা তোমার আর হবে, কিন্তু এখান থেকে সেন্টার থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কিন্তু আর হবে না, আর এর থেকে একটু কম হবে, চ্যাপ্টা দুপাশটা চ্যাপ্টা রয়েছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটাও কি হবে একটু কম হবে। একটু কম হওয়ার জন্য এ হচ্ছে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি থাকবে। মনে করো একটা বস্তু এখানে রয়েছে আর একটা বস্তু এখানে রয়েছে, তাহলে পৃথিবীর কেন্দ্রের কাছে কে রয়েছে, এ রয়েছে, এ হচ্ছে কেন্দ্রের কাছে রয়েছে, তাই তো, এবং এ একটু কেন্দ্র থেকে দূরে রয়েছে, কারণ এই দুপাশটা চ্যাপ্টা হয়ে গেছে, কাছে চলে এসেছে। এবং সেই কারণের জন্য ওপরটাকে আমরা বলি কি বাবা, ওপরটাকে উত্তর মেরু, নিচেটাকে দক্ষিণ মেরু বলি। তাহলে এই মেরু অঞ্চলে, এটা হচ্ছে মেরু অঞ্চল, তাহলে এটাকে উত্তর মেরু বলে হচ্ছে উত্তর মেরু, তোমরা জানো, আর নিচেরটাকে কি বলা হয় দক্ষিণ মেরু। তাহলে উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে কি
কি হবে, অভিকর্ষজ ত্বরণের মান বেশি হবে, কারণ ও সেন্টারের কাছাকাছি রয়েছে তুলনামূলকভাবে নিরক্ষীয় অঞ্চলের থেকে। এটাকে হচ্ছে নিরক্ষীয় অঞ্চল বলা হচ্ছে, যেহেতু পৃথিবী গোল তাহলে এই পার্টটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলের থেকে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হয়, পড়ে রাখবে। তাহলে উত্তর আমার এখানে হয়ে যাচ্ছে বাবা মেরু অঞ্চল, অপশন নাম্বার বি। ক্লিয়ার? আর যদি বলে পৃথিবীর কেন্দ্রে গেলে অভিকর্ষজ ত্বরণ কত হবে, কেন্দ্রে গেলে অভিকর্ষজ ত্বরণের মান 0 হবে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেয়া আছে চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীর ওজনের তুলনায় কত গুণ হয়। চাঁদে গেলে চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর থেকে 1/6 গুণ কমে যায়। তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ যা, চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান 1/6 গুণ কম। তাহলে ওজনের সম্পর্ক কি? কারণ ওজনের ফর্মুলাই হচ্ছে mg। এম হচ্ছে বস্তুর ভর আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে মনে করো পৃথিবীতে যা অভিকর্ষজ ত্বরণ রয়েছে, হ্যাঁ, সেই অনুযায়ী তোমার এখানে ওজন রয়েছে। এবার চাঁদে গেলে তোমার অভিকর্ষজ ত্বরণ 1/6 গুণ হয়ে যাবে। তাহলে সেখানে গেলে মনে করো তোমার ভরটা তো এমই থাকবে, কিন্তু জি এর মানটা 1/6 গুণ হয়ে যাবে। তাহলে এখানে তোমার দেখো ওজনটা টোটালটা 1/6 গুণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর আমার হয়ে যাচ্ছে এটি পৃথিবীর ওজনের 1/6 গুণ, অপশন নাম্বার সি সঠিক উত্তর। পরীক্ষা অনেক সময় কোশ্চেন করে যে পৃথিবীতে কোনো বস্তুর ভর 60 কেজি, চাঁদে গেলে বস্তুর ভর কত হবে। ছেলেপেলে উত্তর দিয়ে চলে আসে 1/6 গুণ মানে 10 কেজি করে দিয়ে চলে আসে, কিন্তু ভুল। কারণ পৃথিবীতে ওজন বলে দেয়নি, পৃথিবীতে ভর বলে দিয়েছে। পৃথিবীতে ভর হচ্ছে 60 কেজি যদি হয়, চাঁদে গেলে ভর কিন্তু 60 কেজিই থাকবে, ভর চেঞ্জ হয় না, ওজন চেঞ্জ হয়। যদি কোশ্চেন উল্টে বলে দেয় যে পৃথিবীতে ওজন হচ্ছে 60 কেজি, ওজন যদি বলে দেয় 60 কেজি, তাহলে চাঁদে গেলে ওজন কত হবে, তখন হবে 10 কেজি। ওজন যদি বলে তাহলেই 10 কেজি হবে, ভর বললে কিন্তু চেঞ্জ হবে না। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে সোডিয়ামের সাথে ইথানলের বিক্রিয়ায় কোন ধরনের গ্যাস উৎপন্ন হয়। সোডিয়ামের চিহ্ন আমরা জানি এনে হয়, আর ইথানল যাকে আমরা ইথাইল অ্যালকোহল বলে থাকি, তার সংকেত হচ্ছে C2H5OH হয়। OH গ্রুপ থাকা মানে হচ্ছে অ্যালকোহল গ্রুপ হয়। তো এই C2H5OH এর সঙ্গে যদি আমরা সোডিয়ামের বিক্রিয়া ঘটাই, তাহলে দেখো কি উৎপন্ন হচ্ছে। C2H5OH এর সঙ্গে আমি N এর বিক্রিয়া ঘটালাম, তাহলে C2H5ONA তৈরি করবে, এবং তার সঙ্গে সঙ্গে H2 মানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, আমার উত্তর হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই বিক্রিয়া না পারো, না বোঝো, তাহলে কিন্তু করতে পারবে না, বা সংকেতই যদি তুমি না জানো ইথানলের সংকেত কি হয়, তাহলেও পারবে না। তাহলে এখানে উত্তর তোমার হয়ে গেল হাইড্রোজেন। অনেক পরীক্ষায় তোমাকে দিয়ে দিয়েছে যে বলো ইথাইল অ্যালকোহলের সংকেত কি, বা অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কি, তোমাকে বলতে হবে তাহলে ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C2H5OH। আর যদি বলে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কি, তাহলে কার্যকরী মূলক কি, তাহলে হবে OH গ্রুপ। যদি তোমাকে জিজ্ঞেস করে স্যার মিথেনের সংকেত কি, তাহলে হবে CH4। আচ্ছা, মিথেনটাকে কি বলা হয়, অ্যালকেন বলা হয়, অ্যালকিন বলা হয়, না অ্যালকাইন বলা হয়? তো পরীক্ষায় উত্তর হবে এখানে অ্যালকেন। আর অ্যালকিন বা অ্যালকাইন কাকে বলে, সেই সমস্ত প্রশ্নের মধ্যেও আসছি, এরপরে নেক্সট কোশ্চেনের মধ্যেও রয়েছে, আমরা আসবো। চলে আসবো আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো আজকে নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি আমাদের শরীরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। দেখো স্নায়ুতন্ত্রকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে তোমার আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হচ্ছে আমাদের ব্রেন এবং আমাদের সুষমা কাণ্ড নিয়ে। আমাদের ব্রেন এবং আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে ব্রেন, এবং পিছন দিকে আমাদের মেরুদণ্ডের মধ্যে রয়েছে সুষমা কাণ্ড। তাহলে এই মস্তিষ্ক সুষমা কাণ্ড নিয়ে আমাদের কি তৈরি হচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবং তাছাড়া বাদ বাকি চারদিকে, আমরা যখন বললাম গরম জিনিসে হাত দিচ্ছি আমরা, সংজ্ঞাবহ স্নায়ু বয়ে নিয়ে যাচ্ছে, ওটাকে বয়ে নিয়ে আসছে আমাদের আজ্ঞাবহ স্নায়ু। তো বাদ বাকি সারা শরীরের মধ্যে শিরাধমনির মতো করে অসংখ্য আমাদের এরকমভাবে নিউরন বা স্নায়ু ছড়িয়ে রয়েছে, সেগুলোকে আমরা বলছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মেইন পার্ট হচ্ছে মস্তিষ্ক, সুষমাকাণ্ড। উত্তর আমার এখানে কি হচ্ছে, উত্তর আমার এখানে সুষমাকাণ্ড রয়েছে, স্পাইনাল কর্ড আমার উত্তর হয়ে যাচ্ছে। মস্তিষ্ক থাকলে মস্তিষ্ক আমাদের উত্তর হয়ে যেত। স্যার বাদ বাকি অপশনগুলোর মধ্যে দেখো অগ্নাশয় রয়েছে। অগ্নাশয়কে মনে রাখবে আমরা একটা মিশ্র গ্রন্থি নামকরণ করি। অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। কেন দাদা? তার কারণ এখান থেকে হরমোনও বেরিয়ে আসে, এখান থেকে উৎসেচকও নির্গত হচ্ছে। তাহলে হরমোন আর উৎসেচক দুটোই খরিত হচ্ছে, এই জন্য একে আমরা মিশ্র গ্রন্থি বলি। স্যার পাকস্থলী, স্টমাক, এই স্টমাক কি? স্টমাক হচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্রের একটা মূল অংশ। আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি সেটা পাকস্থলীর মধ্যে যায়, এবং পাকস্থলী থেকে একটা রস খরিত হয় যাকে আমরা HCl বলে থাকি। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়,
এটাও মনে রাখবে। স্যার যকৃৎ বা লিভার এটাকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে জৈব রসায়নাগার আমরা নাম দিই, জৈব রসায়নাগার। এটাও আমাদের পৌষ্টিক তন্ত্রেরই একটা অংশ, জৈবিক রসায়নাগার নাম দিয়ে থাকি আমরা। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম যদি বলে বা পৌষ্টিক গ্রন্থির নাম যদি জিজ্ঞেস করে, সবচেয়ে বড় গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থির নাম জিজ্ঞেস করলে তুমি বলবে যকৃৎ বা লিভার। পরের প্রশ্নে চলে এসো। বলেছে যদি অতিক্রান্ত দূরত্ব অর্ধেক করা হয়, অতিক্রান্ত দূরত্বকে তুমি যদি অর্ধেক করে দাও এবং সময়কে তুমি যদি একই রেখে দাও, তাহলে রৈখিক বেগ কি হবে? রৈখিক বেগ শূন্য হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, একই থাকবে, না অর্ধেক হয়ে যাবে? দেখো, রৈখিক বেগের একটা ফর্মুলা আছে, তোমরা যারা কোর্সে আছো তারা জানো, যারা কোর্সে নেই তারা জেনে নাও। বেগ ইকলস টু সরণ বাই সময় হয়। বেগ ইকলস টু কি হয় বাবা? সরণ হয় ওপরে, নিচে হচ্ছে সময় হয়। সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, তো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে আমি সরণ বলছি। এবং এখানে লেখা আছে যদি অতিক্রান্ত দূরত্ব অর্ধেক করা হয়, তার মানে অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি রৈখিক হচ্ছে এবং নির্দিষ্ট দিকে হচ্ছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে সরণও এখানে অর্ধেক হবে। তাহলে সরণকে যদি তুমি অর্ধেক করে দাও এবং সময়কে যদি তুমি একই রেখে দাও, সময় একই আছে, তাহলে এটাকে তুমি অর্ধেক করে দিচ্ছ। অর্ধেক করলে বেগ কি হবে? এখানে বাই 2 হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, তাহলে বেগের মানটাও তো অর্ধেক হয়ে যাবে। তোমাকে একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। মনে করো এ হচ্ছে 2 সেকেন্ড সময়ে, 2 সেকেন্ড টাইমের মধ্যে 10 মিটার যাচ্ছে, 2 সেকেন্ড সময়ে 10 মিটার যাচ্ছে। তাহলে এর বেগ কত হবে? এর বেগ হচ্ছে তোমার, আমি যদি ভি নাম দিই তাহলে 10 হবে ওপরে, 10 মিটার, ঠিক আছে, সরণ হচ্ছে 10 মিটার, আর 2 সেকেন্ড টাইমে যাচ্ছে, তাহলে কাটলে পারে আসবে আমার 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এবারে কোশ্চেনে কি বলেছে? বলেছে যে অতিক্রান্ত দূরত্ব অর্ধেক করা হলো কিন্তু সময়টা কি রেখে দিয়েছো? অতিক্রান্ত দূরত্ব এবার তুমি অর্ধেক করে দাও, আগে 10 মিটার যাচ্ছিল এবার তুমি 5 মিটার করে দাও, সময়টাকে তুমি সেই 2 সেকেন্ডই রেখে দাও, তাহলে তখন বেগ কত হচ্ছে? যদি আমি ভি1 নাম দিই তাহলে পারে 5 মিটার যাচ্ছে 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, তাহলে আমার এখানে 2.5 চলে আসবে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আগের বেগ ছিল আমার 5 মিটার পার সেকেন্ড, এখন বেগ হলো 2.5 মিটার পার সেকেন্ড, মানে অর্ধেক হয়ে গেল। পরের প্রশ্নে চলে এসো। বলেছে প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে, দেখো আলোর প্রশ্ন, তুমি রেলের যে কোনো পরীক্ষায় যাবে তুমি আলো থেকে প্রশ্ন পাবেই পাবে। তাহলে দেখো আলো থেকে কনসেপ্ট তোমার ক্লিয়ার রাখতে হবে। প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পর, সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পর মিলিত হয় অথবা অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে তুমি কি বলবে? অপশানে দেওয়া আছে বক্রতা কেন্দ্র, প্রধান ফোকাস, উন্মেষ, মেরু। এবার এগুলো কি তোমাকে জানতে হবে। দেখো তোমাকে একটা পেজের মধ্যে আমি বোঝাচ্ছি যে কাকে বলে মেরু, কাকে বলে প্রধান ফোকাস, কাকে বলে বক্রতা কেন্দ্র, বুঝে যাবে। একটুখানি জাস্ট দেখো। দেখো ভাই, যদি আমরা দর্পণকে নিই তাহলে পারে, যদি দর্পণের এই দিকটা তুমি কিছু প্রলেপ দিয়ে দিলে, ঠিক আছে, তাহলে এবারে তোমার আলোর প্রতিফলন কোন দিকে হবে? এই দিকে হবে। দর্পণে কি হয়? প্রতিফলন হয়। তাহলে এই দিকটা তখন প্রতিফলক তল হিসেবে কাজ করবে এবং এই দর্পণকে আমরা তখন বলবো অবতল দর্পণ। অবতল দর্পণের মাঝখানটা কি হবে? নিচু হবে, মাঝখানটা নিচু, দুপাশটা দেখো উঁচু, হলো অবতল দর্পণ। আবার সেম টাইপেরই তুমি একটা কি করলে, একটা গোলকের একটা অংশকে নিয়ে নিয়ে তুমি এক কাজ করলে, এই দিকটাকে তুমি প্রলেপ দিয়ে দিলে, তখন এই দর্পণটা হয়ে যাবে উত্তল দর্পণ। তখন এই দর্পণটা উত্তল দর্পণ। কেন উত্তল দর্পণ দাদা? কারণ এর মাঝখানটা দেখতে পাচ্ছ বাবা উঁচু এবং দুপাশে দেখো নিচু, তাহলে এটা তখন হচ্ছে উত্তল দর্পণ। আর যার মাঝখানটা নিচু দুপাশটা উঁচু সেটা হচ্ছে অবতল দর্পণ, যার মাঝখানটা উঁচু দুপাশটা নিচু সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। এবার এই দর্পণটা একটা গোলকের অংশ, এই দর্পণটা একটা গোলকের অংশ, তাহলে এই দর্পণটা যদি একটা গোলকের অংশ হয় তাহলে পরে এটা মধ্যবিন্দু থাকবে, যে বিন্দুকে আমরা কেন্দ্র করে পুরো গোলকটা কমপ্লিট করব। তাহলে কোনো গোলকের একটা মধ্যবিন্দু থাকে, সেই বিন্দুকে আমরা কি বলি? কেন্দ্র বলি। তাহলে এখানে আমরা দর্পণের এটা কেন্দ্র, তাহলে এটাকে আমরা বলি বক্রতা কেন্দ্র। এটাকে আমরা কি বলি বাবা? বক্রতা কেন্দ্র নাম দিয়ে দিই, ঠিক আছে। এখানেও সেম ভাবে যদি এটাকে আমি কল্পনা করি যে কমপ্লিট করি একটা গোলক, তাহলে এর একটা কেন্দ্র থাকবে, তাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। কি বলবো বাবা? বক্রতা কেন্দ্র নাম দিয়ে দেবো। একে আমরা সি নাম দিই, বক্রতা কেন্দ্রকে আমরা কি নাম দিই? সি নাম দিই। আর এই দর্পণটার মধ্যবিন্দুকে আমরা নাম দিই পি, এটাকে আমরা মেরু বলি। কি বলি? এখানে মেরু বলি। দর্পণের মধ্যবিন্দুটাকে আমরা পি নাম দিই, মেরু কিন্তু নাম দিয়ে দিই। ক্লিয়ার? আর মেরু আর এই বক্রতা কেন্দ্রের যে সরল রেখা যুক্ত করলে যে সরল রেখা পাই, এই সরল রেখাকে আমরা বলি প্রধান অক্ষ।
কি বলি বাবা? প্রধান অক্ষ নাম দিয়ে দিই। তাহলে এরা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা আমার প্রধান অক্ষ উত্তলের ক্ষেত্রে, ঠিক আছে, উপরে লিখে দিই প্রধান আচ্ছা অক্ষ। এবং তুমি যদি এক কাজ করো, যে এই প্রধান অক্ষের, এটা মনে করো প্রধান অক্ষ রয়েছে, এখানে এটা মেরু রয়েছে, এবং এটা হচ্ছে তোমার এখানে আমাদের সি রয়েছে, তাহলে বক্রতা কেন্দ্র রয়েছে। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি পাঠাও, সমান্তরালভাবে রশ্মি পাঠাও, তাহলে ওরা গেল গিয়ে এই দিকে চলে আসবে, ওরা গেল গিয়ে এই দিকে চলে আসবে, ওরা গেল সমান্তরাল রশ্মি এই দিকে চলে আসবে, গেল এই দিকে চলে যাবে। মনে হবে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে আমরা এফ নাম দিই। অবতল দর্পণের ক্ষেত্রে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাকে আমরা এফ বা মুখ্য ফোকাস নাম দিচ্ছি। এবং এটা সি আর পি এর মাঝখানে থাকবে, মানে বক্রতা কেন্দ্র আর এখানে মেরু তার মাঝখানে থাকবে, মধ্যবিন্দু হবে। এবং যদি এখানে উল্টো দিকে উত্তল দর্পণের ক্ষেত্রে হয়, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে তো এখানে আমাদের প্রধান অক্ষ এই দিকে রয়েছে, তাই না? প্রধান অক্ষ আমার এই সাইডেও যাবে, কিন্তু আমার এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি এই দিক দিয়ে আসবে, তাই তো? আমার এখানে রয়েছে পি, এদিকে রয়েছে সি, ঠিক আছে, কিন্তু আলোক রশ্মি আমার আসছে উল্টো দিক দিয়ে। আলোক রশ্মি যদি উল্টো দিক দিয়ে আসে, তাহলে এখানে পড়লো ওরা বেরিয়ে যাবে, এখানে পড়লো ওরা রাগ করে চলে যাবে। তাহলে রাগ করে যখন চলে যাচ্ছে, বা এই দিকে সমান্তরাল রশ্মি পড়ছে প্রধান অক্ষের সঙ্গে, রাগ করে চলে যাচ্ছে, তাহলে মনে হবে একটা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে, উল্টো দিকে আমরা ডটেড লাইন দিলাম, উল্টো দিকে যাচ্ছে না, জাস্ট মনে হচ্ছে একটা বিন্দু দিয়ে অপসৃত হয়ে যাচ্ছে। এই বিন্দুটাকে আমরা বলছি উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বা এফ। এটাও সেম ভাবে পি এবং সি, পিসির মাঝখানে থাকবে। পি মানে মেরু, যদি এখন আর পিসি নেই তাহলে পিসির মাঝখানে থাকবে, পিসি মানে পার্সোনাল কম্পিউটার এরকম ভাবতে পারো, ঠিক আছে, পিসি মাসি ভেবো না বাবা। আর আমাদের এখানে পি মানে হচ্ছে পোল মানে মেরু, এবং সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র, তার মাঝখানে রয়েছে মুখ্য ফোকাস। আশা করছি তোমরা বুঝতে পারলে এই কনসেপ্টটা। বাদ বাকি এগুলো বেসিক কনসেপ্ট জানতেই হবে, এরপরে আরও কনসেপ্ট আছে, কোথায় বস্তুকে রাখলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে, মেরুতে রাখলে বস্তুর কেমন প্রতিবিম্ব, বক্রতা কেন্দ্রে রাখলে কেমন প্রতিবিম্ব, বক্রতা মেরুর মাঝখানে রাখলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে, সব জিনিসপত্র জানতে হবে, ঠিক আছে। চলো তাহলে এই অবধি কনসেপ্ট তোমরা বুঝলে, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখানে বলেছে সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুকে কি বলা হয়? তো ওই বিন্দুকে আমরা কি বলছিলাম? মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস। অপশন আমার বি সঠিক উত্তর হয়ে গেল। বলো বাবা, কোনো অসুবিধা এই অবধি? একদম বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করতে হবে। নেক্সট চলে এসো। বলেছে অসম্পৃক্ত কার্বন যৌগগুলো সম্পৃক্ত কার্বন যৌগের তুলনায় কি হয়? এখানেও কনসেপ্ট জানতে হবে, এটা কেমিস্ট্রির প্রশ্ন। অসম্পৃক্ত কার্বন যৌগ আর সম্পৃক্ত কার্বন যৌগ কোনগুলো? চলো দেখে নিই। দেখো আমি তিনটে এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি। একটার নাম হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথেন। ইথেন হচ্ছে C2H6। এখানে রয়েছে আমরা ইথিন বলেছে, ইথিনকে আমরা ইথিলিনও বলি, ইথিন বলি এখানে, বা আমরা এটাকে ইথিলিনও বলে থাকি, ইথিলিন বলে আমরা বেশি চিনি। এর সংকেত হচ্ছে C2H4। আর একটা এখানে রয়েছে দেখো ইথাইন, এটাকে আমরা অ্যাসিটিলিন নামে বেশি চিনি, অ্যাসিটিলিন নামে তোমরা বেশি চেনো, অ্যাসিটিলিন। এবার দেখো তিনটের গঠন দেখো, আচ্ছা এর সংকেত কি? C2H2। ভালো করে দেখো, এখানে কার্বন দুখানা আছে, ছখানা হাইড্রোজেন আছে, কিন্তু এই সবগুলোর মধ্যে এক বন্ধন আছে, কার্বন কার্বন এখানে কি আছে? এক বন্ধন, এখানে এক বন্ধন সব দিকে রয়েছে, এটা হচ্ছে ইথেন। কিন্তু তুমি ইথিলিনের মধ্যে দেখবে এখানে কার্বন কার্বন কি আছে বাবা? উপরেটা এক বন্ধন, এখানে দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন কি আছে? এটা দ্বিবন্ধন আছে, বাদ বাকি হাইড্রোজেনের সঙ্গে এক বন্ধন করে রয়েছে। তুমি যদি এখানে অ্যাসিটিলিনকে দেখো তাহলে দেখবে ত্রিবন্ধন করে আছে, তিনটে বন্ধন এখানে রয়েছে, তার সঙ্গে হাইড্রোজেন হচ্ছে এক বন্ধন, এখানে দেখবে কার্বন কার্বন ত্রিবন্ধন করে আছে। তাহলে তিনটে যৌগ, একটা হচ্ছে ইথেন, একটা হচ্ছে ইথিন বা ইথিলিন, একটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। তিনটের মধ্যে পার্থক্য হচ্ছে ইথিনের মধ্যে কার্বন কার্বন এক বন্ধন আছে, ইথিন বা ইথিলিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আর ইথাইন বা অ্যাসিটিলিনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। এই যেখানে কার্বন কার্বন এক বন্ধন আছে সেই যৌগগুলোকে আমরা সম্পৃক্ত যৌগ বলবো। কি বলবো বাবা? সম্পৃক্ত যৌগ বলবো। আর যেখানে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে সেগুলোকে আমরা বলবো অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ।
তাহলে এই অসম্পৃক্ত জৈব যৌগ যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে এবং যেখানে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে বা ত্রিবন্ধন আছে সেই যৌগগুলো বেশি পরিমাণে সক্রিয় হয়। তাহলে বেশি সক্রিয় হচ্ছে এগুলো, এগুলো বেশি সক্রিয় হচ্ছে কেন? কারণ এদের যে বন্ধন রয়েছে সেই বন্ধনগুলো হচ্ছে দুর্বল প্রকৃতির হয়। এদের দুর্বল প্রকৃতির বন্ধন, সহজে বন্ধন ভেঙে যায়। ঠিক আছে, সহজে বন্ধন ভেঙে যায়, দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে ভেঙে যায়। তুমি যদি রিলেশনশিপে দুজন তিনজনের সঙ্গে রিলেশনশিপে থাকো, তোমার বন্ধন দুর্বল হবে, তাই তো? তুমি বেশি সক্রিয় থাকবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকবে, বেশি সক্রিয় থাকবে, কিন্তু তোমার বন্ধন দুর্বল হবে, সহজে কিন্তু তোমার রিলেশন ভেঙে যাবে। কিন্তু যে একজনের সঙ্গে রিলেশনশিপে রয়েছে তার বন্ধন কি হবে কৌশিক? খুব শক্তপোক্ত বন্ধন হবে। ঠিক আছে, তাহলে একজনের সঙ্গে বন্ধন থাকলে সেটা শক্তপোক্ত হবে, সেই বন্ধন তুমি ভাঙতে পারবে না, তাই তো? তাহলে এরা কম কম সক্রিয় হচ্ছে, মানে ফেসবুকে এই সমস্ত জায়গায় কম সক্রিয়, কিন্তু তাদের বন্ধন হচ্ছে তোমার শক্তপোক্ত বন্ধন, সবল বন্ধন, ভাঙতে পারবে না। কিন্তু এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, দুজন তিনজনের সঙ্গে রিলেশনশিপ, তাহলে কি হবে? তাহলে পরে সেই বন্ধন হচ্ছে সহজে ভেঙে যেতে পারে এবং সহজে এরা ভেঙে যায়, ভেঙে গিয়ে এরা নতুন যৌগ তৈরি করে ফেলে। তাহলে এই অবধি কনসেপ্ট তোমরা মনে রাখো, কোশ্চেনের উত্তর আমরা পেয়ে যাব। বলেছে এবার অসম্পৃক্ত কার্বন যৌগগুলো সম্পৃক্ত কার্বন যৌগের তুলনায় কি হবে? বেশি সক্রিয়। তাহলে বেশি সক্রিয় হচ্ছে এরা, এরা সহজে বন্ধন ভেঙে দিচ্ছে, এরা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি সক্রিয় ব্যক্তি। ঠিক আছে, এবং কার্বন কার্বন যে সমস্ত বন্ধনগুলো রয়েছে অসম্পৃক্ত কোনগুলো? কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন অসম্পৃক্ত, এরা বেশি সক্রিয়, এরা হচ্ছে তোমার দুর্বল বন্ধন। আর সম্পৃক্ত হচ্ছে তোমার কার্বন কার্বন এক বন্ধন, এরা কম সক্রিয়, এরা হচ্ছে শক্তপোক্ত বন্ধন, কার্বন কার্বন হচ্ছে সবল বন্ধন। নেক্সট কোশ্চেনে চলে আসো। এবার আমরা আসবো বসে থাকা বা ঘুমানোর সময়ও আমরা কেন শ্বাস নেই? আমরা যখন বসে আছি কি দরকার শ্বাস নেওয়ার? আমরা যখন ঘুমিয়ে আছি কি দরকার শ্বাস নেওয়ার? ঠিক আছে, নাকটা চাপা দিয়ে থাকা যায় তো, কিন্তু তখনও দেখবে কেউ শ্বাস নিচ্ছে, কেউ নাক ডাকছে, নাক ডাকছে, তার মানে সে শ্বাসকার্য চালাচ্ছে। তো শ্বাসকার্য আমরা গ্রহণ করছি কেন? হার্টকে বিশ্রাম দিতে। হার্টকে বিশ্রাম দিলে তো আমরাই বিশ্রাম হয়ে যাবো, এটা হবে না। জীবন প্রক্রিয়ার জন্য অক্সিজেন সরবরাহ করতে, একদম সরবরাহ করতে। পরিপাক চলতে দিতে, পরিপাক তখন আমরা করছি, আমরা যখন ঘুমিয়ে আছি তখন পরিপাক সাধারণত আমরা করি না। শ্বাসক্রিয়ার নড়াচড়া বজায় রাখতে, ঠিক আছে, শ্বাসক্রিয়ায় নড়াচড়া বজায় রাখতে, ঠিক আছে, না সেটাও হবে না। তাহলে উত্তর আমার এখানে সঠিক উত্তর হচ্ছে জীবন প্রক্রিয়ার জন্য অক্সিজেন সরবরাহ করতে, আমাদের জীবন প্রক্রিয়া যাতে চলে তার জন্য অক্সিজেন সরবরাহ করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে একটি 20 ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে যখন এর দুই প্রান্তে 40 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হবে? এই টাইপের অঙ্ক তুমি দেখতে পাবে, এখানে 20 ওহম রয়েছে, মানে আর এর মান দেওয়া আছে 20 ওহম। বলেছে দুই প্রান্তে 40 ভোল্ট বিভব পার্থক্য রয়েছে, মানে ভি দেওয়া আছে 40 ভোল্ট। বলেছে কত তড়িৎ প্রবাহিত হবে, তড়িতের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে আই এর মান তোমাকে বার করতে হবে। আমরা জানি ভি ইকলস টু আই আর। ওহমের সূত্র তোমরা পড়েছো সবাই। ওহমের সূত্র কি বলেছে না, ভি ইকলস টু বাবা আই আর। তাহলে আই এর মান বার করতে হবে। তাহলে ভি, আরটাকে চলে এসো নিচে নিয়ে, ভি বাই আর। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দেবো, ভি এর মান 40 বাবা, আর এর মান দেওয়া আছে 20, এখানে ইকলস টু আই পেয়ে যাবো। যদি তুমি কাটো এখানে, তাহলে 20 দুগুণে 40, তাহলে আই ইকলস টু তুমি 2 অ্যাম্পিয়ার উত্তর পেয়ে যাচ্ছ। তাহলে উত্তর আমার হয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাকে কোনো সময় হয়তো ভি আর আই দিল, আর বার করতে বলবে, কোনো সময় তোমাকে হয়তো আর আর আই দিল, তোমাকে ভি বার করতে বলবে, ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে ফর্মুলায় বসাতে হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন বলেছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান কাঠামোগত উপাদান কোনটা? উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর রয়েছে, তার কাঠামোগত উপাদান কি হবে? কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে। এই কোশ্চেনটা তুমি তোমার জন্য HW দিয়ে রাখলাম, তো এই কোশ্চেনের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মধ্যে বলবে। এবং এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তার সঙ্গে আমি যে অ্যানালিসিস করছি, যে কনসেপ্টগুলো বলছি, এই ক্লাস তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এবং যদি চাও যে স্যার এই টাইপের ক্লাস আরও নিয়ে আসুন, সেটাও তোমরা জানাবে। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।